আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। কেননা অন্ধকার দিনে তোমরাই আমাদের আলোর দিশারি। তোমরাই জাতির আশার সর্বশেষ আশ্রয়স্থল। তোমরাই করবে আগামীর বাংলাদেশ। বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে বিপ্লব আমাদের সামনে ঘটে গেছে, সারা বিশ্ব দেখেছে, অশ্রুসিক্ত হয়েছে, বেদনা বিধুর হয়েছে প্রতিটা মানুষের মন। সেই বিপ্লবকে কেন্দ্র করে চলমান একটি উত্তপ্ত পরিস্থিতির মাঝে আমরা আমাদের ক্লাস কার্যক্রমকে বন্ধ রেখেছিলাম। আজ থেকে আমাদের ক্লাস কার্যক্রম আবার শুরু হচ্ছে। 6 থেকে 9 পর্যন্ত সকল বিষয়ের ক্লাস যাবে। তোমরাও লেখাপড়ার সাথে সংযুক্ত হয়ে গেছো আশা করি। বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল শিক্ষার্থী বন্ধুরা মায়ের কোল থেকে আর মায়ের কাছে ফিরে আসেনি, যে সকল ভাইয়েরা পরিবার থেকে বের হয়ে আর ঘরে ফিরে যায়নি, সেই সকল অকুতোভয় সৈনিকদের, অকুতোভয় যোদ্ধাদের, অকুতোভয় শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সেই সাথে এই মহতী আন্দোলন স্মরণে দুটি লাইন তোমাদের শোনাচ্ছি, তারপর আমরা আমাদের নির্ধারিত ক্লাসে চলে যাবো ইনশাল্লাহ। রক্ত কাফন মিছিলে মিছিলে মৃত্যুকে করে আপনার আপন, রক্তে জ্বেলেছ বন্যি শিখা, শোষকের বুকে জাগিয়েছ কাঁপন। ওরা ভেবেছিল তুমি মরে গেছ, তুমি হয়ে গেছ শেষ। ওরা তো জানে না তুমি স্বাধীনতা, তুমি তো বাংলাদেশ। তুমি ফুজিয়া মা, তুমি ভিসুবিয়াস, তোমার বুকে জমা আগ্নেয় লাভা। ওরা তো জানে না সাইক্লোন তুমি, শোষকের কলিজায় সিংহের থাবা। জাতিকে বাঁচাতে তুমি তো সদাই হাসি মুখে পিও মৃত্যু সুধা। ওরা তো জানে না তোমার বুকেতে আজও জেগে আছে মৃত্যু ক্ষুধা। তোমারই রক্তে আগুন জ্বলে, নিঃশ্বাসে দাবানল, তোমারই চোখে অগ্নিমশাল, ঝরে না তো অশ্রুজল। ওরা ভুলে গেছে তোমার ইতিহাস 69 আর বিশ্ববান্নময়। তোমারই ললাটে ঘটবে আবার আগামীর সূর্যোদয়। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা 8ম শ্রেণীর বাংলা বিষয়ের ক্লাস করতে যাচ্ছি। এই ক্লাসে আজকে আমরা যে পাঠটা উপস্থাপন করব সেটি হলো পণ্ডশ্রম কবিতার বৈশিষ্ট্য। পণ্ডশ্রম কবিতার বৈশিষ্ট্য পড়ার আগে আমরা শিখেছিলাম, আরো কবিতা পড়েছি যেহেতু, আমরা শিখেছিলাম কবিতার বৈশিষ্ট্যগুলো কিভাবে খুঁজে বের করতে হয় বা কবিতার গঠন কিভাবে বুঝতে হয়, যে কবিতাটার গঠনটা কিভাবে পর্যালোচনা করতে হয়, বিশ্লেষণ করতে হয়। কারণ কবিতার গঠন বলতে আমরা কবিতার বৈশিষ্ট্যকেই বুঝি। একটা কবিতার যে যে বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্মিত হয় সেটাই হলো কবিতার গঠন। অর্থাৎ বৈশিষ্ট্য এবং গঠন এই দুইটা জিনিস একই। কাজেই এই বৈশিষ্ট্য এবং গঠন বুঝতে হলে এর আগের ক্লাসগুলোতে আমি বলেছিলাম, সম্ভবত একটি ক্লাসে আমি বলেছিলাম যে কবিতার বৈশিষ্ট্য বুঝতে হলে
কয়েকটি বিষয়ের উপরে আলোকপাত করতে হবে। তো আমরা চলো আজকের এই পণ্ডশ্রম কবিতার বৈশিষ্ট্য পড়ার আগে আমরা সেই কবিতার কিসের ভিত্তিতে আমরা কবিতার বৈশিষ্ট্য খুঁজি সেটা একটু পড়ে দেখি বা সেটা একটু দেখে নিই। কবিতার বৈশিষ্ট্য, কবিতার প্রথম বৈশিষ্ট্যটা হবে হলো বা এর গঠনটা কেমন সেটাকে ব্যাখ্যা করতে হলে আমাদেরকে এই কবিতার মূল বিষয় কি সেটার সম্পর্কে আলোকপাত করতে হবে, অর্থাৎ কোনো বিষয় আছে কিনা কবিতা, যে কবিতাটা রচিত হয়েছে, যে কবিতাটার গঠন বা বৈশিষ্ট্য আমরা খুঁজে বের করব, সেই কবিতার বিষয়বস্তু কোন বিষয়ের উপরে রচিত হয়েছে সেটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, লিখতে হবে। তারপরে অন্তমিল আছে কিনা, অন্তমিল বলেছিলাম তোমাদের মনে আছে অবশ্যই, অন্ত মানে হলো শেষ এবং মিল মিল মানে তো বোঝোই যে যেটা শব্দগত বা উচ্চারণগত মিল থাকে সেটা হলো অন্তমিল। লাইনের শেষের যে মিলটা সেটাই হলো অন্তমিল। তো কবিতার অন্তমিল আছে কিনা সেটা বলতে হবে এবং একটা উদাহরণ দিতে পারো তুমি এখানে। তারপরে আছে তাল দিয়ে পড়া যায় কিনা, কবিতাটা তাল দিয়ে পড়া যায় কিনা, অর্থাৎ তালি দিয়ে, হাতে তালি দিয়ে যদি পড়া যায় এবং সেই তালিটা যদি ভেঙে না যায়, অর্থাৎ লয় বা মিল থাকে, তাহলে সেটা হলো যে তাল দিয়ে পড়া যায় কিনা। তারপরে রয়েছে লয় কেমন, লয় বলতে আমরা বুঝি হলো গতি। গতি কি, কোনো কোনো কবিতা আছে যে একটু দ্রুত গতিতে পড়া যায়, যেমন আমরা এই কবিতাটা যে পণ্ডশ্রম কবিতাটা পড়েছি, এই নিয়েছে ওই নিল যা কান নিয়েছে চিলে, চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে। এটা কিন্তু দ্রুত লয়ের কবিতা, তাই না? এই এই যে গতিটা, এইটাই হলো লয়, অর্থাৎ কবিতাটা কোন গতিতে পড়া হয়, দ্রুত পড়া হয় না মধ্যম গতিতে নাকি ধীর গতিতে, এটা হলো লয়। তো লয় কেমন সেটা আমাদের বুঝতে হবে। তারপরে রয়েছে হলো যে উপমার ব্যবহার আছে কিনা, উপমা বলতে আমরা বলছি উদাহরণ, অর্থাৎ কবিতার মধ্যে উপমার প্রয়োগ আছে কিনা, অর্থাৎ কিছু দৃষ্টান্ত দেওয়া হয়েছে কিনা। যেমন যদি বলা হয় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, তাহলে চাঁদের সাথে দেখো রুটির একটা উপমা তুলে দেওয়া আছে, তাই না? অর্থাৎ চাঁদকে রুটির সাথে তুলনা করা করা হয়েছে, একটা উপমা, দৃষ্টান্ত। তো এই উপমার ব্যবহার আছে কিনা সেটা বলতে হবে। তারপরে শব্দরূপের পরিবর্তন, শব্দরূপের পরিবর্তন বলতে আমরা কি বুঝি, যে শব্দটা একটি শব্দ আমরা জানি যে এই শব্দটা সঠিক, কিন্তু সেটা একটু মার্জিত করে পরিবর্তিত করে বলা। যেমন পিছু শব্দটা কি হয়েছে, পিছে হয়েছে। তো এটা একটা শব্দরূপের পরিবর্তন। আম, আহ, এরকম যে একটা শব্দকে সামান্য পরিবর্তন করে যদি ব্যবহার করা হয়, এটা হলো শব্দরূপের পরিবর্তন। তো শব্দরূপের পরিবর্তন আছে কিনা সেটা খুঁজে বের করতে হবে। অর্থাৎ এই ছয়টি বৈশিষ্ট্যের ভিত্তিতে শুধুমাত্র এই পণ্ডশ্রম কবিতাই নয়, আমরা যে কোনো বাংলা কবিতাকে সেই কবিতার বৈশিষ্ট্য কি সেটা লিখতে পারবো, সেই কবিতার গঠনটা কেমন সেটা আমরা বলতে পারবো। তাহলে এই কয়টা বিষয়ের উপরে আমরা কি করে থাকি, সবসময় কবিতার বৈশিষ্ট্য খুঁজে থাকি। তো এখানে আমাদের পণ্ডশ্রম কবিতায় বিশিষ্ট কি, তো এখানে দেখো যে ছয়টি বিষয় আমি বলেছিলাম, সেই ছয়টি বিষয় আছে কিনা সেটা একটু খেয়াল করতে হবে। এখানে বলেছে পণ্ডশ্রম একটি ছড়া জাতীয় কবিতা, এখানে এর বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। কি কি বৈশিষ্ট্য আছে দেখো, পণ্ডশ্রম কবিতায় একটি সামাজিক বিষয়কে ব্যঙ্গাত্মক ভাবে তুলে ধরা হয়েছে। এই ছড়ার মূল বিষয় কোনো কিছু ঠিক মতো না যাচাই করে সিদ্ধান্ত নিতে নেই, চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, বুদ্ধি দিয়ে বিবেচনা করে তবেই কাজে নামতে হয়। এটা হলো মূল বিষয় ছিল কবিতার, অর্থাৎ একটা প্রেক্ষাপটের উপরে এটা নির্মিত হয়েছে বা একটা বিষয়কে কেন্দ্র করে এটা নির্মিত হয়েছে বা রচিত হয়েছে। এরপর রয়েছে এই কবিতায় প্রতি স্তবকে দ্বিতীয় ও চতুর্থ চরণে মিল রয়েছে। চরণ মানে হলো লাইন, চরণের মিল রয়েছে কিনা সেটা হলো আমাদের 2 নাম্বারটা রয়েছে ছিল অন্তমিল। এখানে অন্তমিলটা আছে কিনা সেটা আমরা দেখবো। এখানে অনেক জায়গায় অন্তমিল আছে, এই জায়গায় অনেক লাইনে অন্তমিল আছে। যেমন এখানে দেখো কি আছে, শেষ লাইনটাতে যদি আমরা যাই, এখানে আছে জম, নয় কোকানের জম। তারপরে দেখো তারপরে লাইনের পরে পরের লাইনে আছে পণ্ড হলো শ্রম, তাহলে এখানে দেখো ময়ে মিল আছে, অন্তমিলটা আছে, জম শ্রম। তো এটা হলো অন্তমিল। তো অন্তমিলটা আছে কিনা সে বিষয়টা আমাদেরকে খুঁজে বের করতে হবে।
তারপরে বলেছে এই কবিতায় প্রতিটি স্তবকের দ্বিতীয় চতুর্থ চরণে মিল রয়েছে, যেমন চিলে মিলে উড়ে ঘুরে ইত্যাদি। তারপরে রয়েছে কবিতাটি তাল দিয়ে পড়া যায়, যেমন এই নিয়েছে ওই নিল যা গান নিয়েছে চিলে, চিলের পিছে মরছি ঘুরে ঘুরছি মোরে আমরা সবাই মিলে। এটা কি আছে? একটা লয় আছে, তাল দিয়ে পড়া যায়। তারপরে কি বলেছে যে এই কবিতার লয়, ব্যবধান আহ, এবং এর গতি কেমন? এটা অবশ্যই দ্রুত লয়ের কবিতা, আমি বলেছি কিছুক্ষণ আগেও। তারপরে বলেছে কবিতাটিতে শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা। কবিতাতে অবশ্যই শব্দরূপের পরিবর্তন হয়েছে, যেমন নেইকো, নেইকো মানে নাই, এটাকে নেইকো বলা হয়েছে। সেখানেই, সেখানটাতেই, এখানেও দেখো শব্দরূপের পরিবর্তন হয়েছে, সেখানটাতেই। তারপরে বলছে নয়, এখানে বলছে নয়কো ইত্যাদি। তো অবক আছে কিনা, এটাও আমাদেরকে অবশ্যই কবিতার বৈশিষ্ট্য বলতে হবে। স্তবক আছে কিনা, স্তবক মানে হলো প্যারা, আমরা যে প্যারা বলি সেটা হলো স্তবক। তো এই কবিতাটার মধ্যে দেখো স্তবক আছে কিনা। এখানে 1 2 3 4 লাইন নিয়ে আলাদা করে লেখা, এখানে দেখো প্রতি 4 লাইন আলাদা লেখা, 1 2 3 4। তার মানে এই 4 লাইন করে নিয়ে হলো এক একটা স্তবক। তো এখানে এবার দেখো 8 লাইন, 8 লাইন, এরপরে দেখো 8 লাইন। তাহলে এখানে তিনটা হলো 4 লাইন করে, তারপরে 8 লাইন করে, অর্থাৎ কতগুলো স্তবক আছে? অনেকগুলো, 1 2 3 4 5, 5টা স্তবক আছে। তার মানে এই কবিতার বৈশিষ্ট্য হলো কি? এই কবিতার বৈশিষ্ট্য হলো স্তবক আছে, শব্দরূপের পরিবর্তন হয়েছে, উপমার ব্যবহার আছে, তারপর লয় হলো দ্রুত লয়ে পড়তে হয়, তাল দিয়ে পড়া যায়, তারপরে অন্তমিল রয়েছে। তারপর মূল বিষয় তোমরা বলেছি, সেটা হলো যে কারো কথা শুনে সেই কথার সত্যতা যাচাই না করে সিদ্ধান্ত নেওয়াই হলো পণ্ডশ্রম কবিতার মূল বিষয়। এতটুকু যদি আমি লিখি তাহলে এই পণ্ডশ্রম কবিতার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমাদের জানা হয়ে গেল, এবং এগুলো আমরা এখন আমাদের মতো করে নিজের ভাষায় লিখতে পারি। আশা করি ক্লাসটা বুঝেছো, এবং কবিতার বৈশিষ্ট্য খুঁজে বের করার জন্য এরপর থেকে আমার মনে হয় যে আর তোমাদের খুব বেশি বেগ পেতে হবে না। তো ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকো সবাই, সাবধানে থাকো, নিরাপদে থাকো, দেশকে ভালোবাসো, আর লেখাপড়াকে ভালোবাসো, তাহলেই দেশ সমৃদ্ধ হবে। তো সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।